ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো। আসাদ ভাই আর কি পোলট্রির বিষয়ে, তারপর হচ্ছে যে আপনার লেয়ার ককরেল, তারপর সোনালি এর বিষয়ে নিয়ে আলোচনা করবে। ভাই, মুরগি কেনা কই থেকে কিভাবে কিনতে হয়, তারপর হচ্ছে যে আপনার কিভাবে টিকা দিতে হয়, কিভাবে কয় মাস গেলে কি কি খাবার দিতে হয়, আপনি আজকে কি বিষয়ের উপর আলোচনা করবেন? পোলট্রি মুরগি এই আর কি ব্রয়লার মুরগি নাকি সোনালির উপরে আলোচনা? আচ্ছা, আজকে আমার ভাইটা কলিজের টুকরা আর কি, যেগুলো আমার সাবস্ক্রাইবার ভাই বোন আছেন যারা হচ্ছে যে হাঁস মুরগি পালন করেন, যারা হচ্ছে খামারি ভাই যারা আছেন, তাদের জন্য এই ভিডিওটা করা। আজকে সোনালির বিষয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা ব্রয়লারের উপরে যাব পরের নেক্সট ভিডিওতে। তারপর আমরা হচ্ছে যে আপনার ককটেলের উপরে যাব আলোচনা করার জন্য, নাকি ভাই? জি। যা হোক ভাই, আজকে আলোচনা করবে সোনালির বিষয়ে, যদি বলতেন কি কিভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমার পরিচয় এতক্ষণ হয়তো জানতে পারছেন আমার বন্ধু আদনান খানের কাছে। আমার নাম আসাদুল ইসলাম আসাদ। আমি একজন খামারি প্লাস একজন শিক্ষক। তো আমি বিভিন্ন জায়গায় ঢাকা চিটাগাংয়ে চাকরি করেছি, লেখাপড়া করেছি, বগুড়া আজিজুল হক কলেজে, শাহ সুলতান কলেজে। সেখান থেকে আমি অনার্স মাস্টার্স করার পরে বিভিন্ন কোম্পানিতে চাকরি করার পর আসলে কোথাও সেরকম সুবিধাজনক কোনো প্লেস না তৈরি করার কারণে, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাই এরকম। যারা গেছেন অনেকেই এখনও হয়তো এই সেক্টরে আছেন, তারা বোঝেন যে এই সেক্টরটা কত বড় মানে একটা বিজি সেক্টর। শেষ পর্যন্ত আমি খুঁজে বের করি যে স্বনির্ভরশীল একটা কর্ম কিভাবে পাওয়া যায়, কিভাবে তৈরি করা যায়। আসলে মানুষের অধীনে মানুষ কাজ করা খুবই কঠিন। তখন আমি খুঁজতে খুঁজতে আমার এক ফ্রেন্ড, তার সাথে আমি পরামর্শ করি, উনি একজন ডিলার। ওনার সাথে পরামর্শ করার পর আমি 1000 সোনালী মুরগির বাচ্চা দিয়ে আমি খামার শুরু করি, এই ব্যবসায় পদার্পণ করি। পদার্পণের লগ্নে আমাকে অনেক জটিলতাই পোহাইতে হয়েছে। মনে হয়েছে যে এই সেক্টরটা বুঝি খুবই জটিল। আসলে যার জন্য জটিল তার জন্যই জটিল, কিন্তু যে একটু বুঝে শুনে করে বা সাহস করে তার জন্য আসলে জটিলতার কিছু নাই। তারপর আমি তার সাথে শুরু করলাম। প্রথম পর্যায়ে যখন আমি বাচ্চা বুটিং দিলাম 1000 বাচ্চা, তখন আমি এমনও সময় গেছে যে আমি কাঁথা আর বালিশ নিয়ে বুটিংয়ের পাশে শুয়ে থাকছি। এটা এক ধরনের বোকামি করছি। হ্যাঁ, যদিও বোকামি নয়, তারপরে পরবর্তীতে দেখছি যে আসলে এতটা প্রয়োজন ছিল না, কিন্তু তখন অত জানি নাই, বুঝি নাই। তারপরে আচ্ছা, আপনি বোর্ডিংটা কতদিন পর্যন্ত করতে হয় আর কি? ওখানে যাচ্ছি, তো ওখানেই যাব, সব ডিটেলস বলবো আপনাদেরকে, আপনারা লাইনে থাকেন, জানতে পারবেন। তারপরে যখন বুটিং দিলাম, এই বুটিংটা করতে হয় সাধারণত 5 থেকে 6 দিন বা 7 দিন। যদি শীতের দিন হয় তাহলে এটা একটু বাড়ে। গরমের দিনে যখন বুটিং দেবেন বাচ্চাগুলোকে, তখন সাধারণত দেখতে হবে, মূলত আপনাকে লক্ষ্য করতে হবে, আপনি বুটিংয়ের ভিতরে দেখলেন যে আমি খুব লাইট বেশি জ্বালাইলাম, হ্যাঁ, আর আমার বাচ্চাগুলো খুব সুস্থ থাকবে, আসলে কথাটা ঠিক না। আপনি যখন প্রথম বাচ্চাগুলো নিয়ে আসবেন, যদি গরমের দিন হয়, সাধারণত গরম বা শীত দুই সময়ে সাধারণত গ্লুকোজ জাতীয় খাবারগুলো খাওয়াইতে হয়। হ্যাঁ, মেডিসিনটা ইউজ করতে হয় বুডিং পিরিয়ডে, সেটা হলো প্রথমেই। কারণ এই বাচ্চাগুলো দেখা যায় হ্যাসিং থেকে বের হওয়ার পরে এরা অনাহারে থাকে। হ্যাঁ, জার্নিতে ওরা ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তি কাটানোর জন্য এদেরকে লাইসোবিট জাতীয় বা যে কোনো গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজ জাতীয় মেডিসিনটা ইউজ করতে হয় প্রথমে। তারপরে এসে দেখা যায় আপনি লাইট সেট করবেন, লাইটিংটা এমনভাবে করতে হবে, দেখতে হবে আমার বাচ্চাগুলো কী অবস্থায় আছে। বাচ্চাগুলো যদি সমানভাবে ছড়াইয়া থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমার বুডিংয়ের ভিতরে তাপ সঠিক আছে। আর যদি দেখা গেছে যে সাইডে চেপে যাচ্ছে, বুডিংয়ের যে তালাই বা স্টিল যে ইন্ডিয়া বা আপনি বুডিংটা তৈরি করেন, ওর সাইডে যদি চেপে যায় তাহলে মনে করতে হবে যে তাপ বেশি হয়ে গেছে।
কারণ ওরা বেশি তাপের কারণে লাইটের নিচে থাকতেছে না, চেপে গেছে, যা বাচ্চা ঘেমে যায়, ওখানে আবার ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশনের কারণে বাচ্চার ঠান্ডা লাগবে, হ্যাঁ ঠান্ডা লাগবে, বিভিন্নভাবে বাচ্চা মানে দুর্বল হয়ে যায়। যাই হোক বন্ধুরা, কথা বলছিলাম ব্রিডিং পিরিয়ডের লাইটিংয়ের ব্যবস্থা নিয়ে। লাইটিং শুধু লাইটিং নয়, যে এটাকে তাপ নিয়ন্ত্রণ করা। বাচ্চাগুলো এরা মা বা হারা, মা ছাড়া বাচ্চাকে মায়ের বা শরীর থেকে যে তাপ পেতে, সেই তাপের অভাবটা পূরণ করার জন্য এই লাইটিংয়ের ব্যবস্থাটা করা। আর সে লাইটিংটা অনেকে বা দেখা যাচ্ছে যে 200 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিয়েছেন, হয়তো 2টা 4টা, আবার বা বেশি বা শীত হলে দেখা যাচ্ছে এই লাইটের পরেও হারিকেন দিয়েও তাপ নিয়ন্ত্রণ করা হয়। অনেকে দেখা গেছে যে গ্যাস দিয়ে বা গ্যাসের চুলা জ্বালিয়ে বা এইগুলা বা কয়লা দিয়েও তাপ নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু গরমের দিনে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে বাচ্চাগুলো ছড়ে আছে নাকি সাইডে চেপে আছে নাকি মাঝখানে চেপে আছে। যদি মাঝখানে চেপে থাকে, যদি বা জড়ো হয়ে থাকে বা জড়তা হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এদের তাপ কম হচ্ছে। এরা চেপে থাকার কারণেও এরা ঘেমে গিয়ে ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশনের কারণে এখানেও বাচ্চা ঠান্ডা লাগবে, ঠান্ডা থেকে এদের পাতলা পায়খানা, আমাশয়, বিভিন্ন কিছু হবে, এদের বা জ্বর হবে, এবং কিছু বাচ্চা এভাবে কেটে যাবে। তো এখান থেকে বাঁচতে হলে আপনাকে আগে দেখতে হবে যে সবসময় দেখতে হবে বাচ্চাগুলো ছড়ে আছে কিনা। হ্যাঁ, ছড়ে থাকলে যেমন এখন যে গরম, এই গরমের সিজনে দেখা যাবে যে লাইট ছাড়াও দিনের বেলায় বাচ্চা রাখা যায়। দেখা গেছে যে একটা আপনি দিলেন, সাদা লাইট দিলেন, এলইডি লাইট দিয়ে রাখলেন, আলো আছে, বাচ্চা খাচ্ছে, কিন্তু দেখা গেছে যে বাচ্চা ছড়ে আছে। তো এখানে আপনার এই তাপ বেশি সৃষ্টি করার জন্য কোনো প্রয়োজন নেই। আপনাকে দেখতে হবে যে বাচ্চাগুলো স্বাভাবিকভাবে ছড়ে আছে কিনা, ছড়ে থাকলে হয়েছে। এইভাবে যখন আপনার 6 দিন বয়স হবে, 6 দিন সাধারণত 6 দিন বয়সে যা কি করা হয়, একটা রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়। যে রানীক্ষেতের ভ্যাকসিনটাই কিন্তু সর্বপ্রথম দেওয়া হয়। আর ভ্যাকসিনটা অনেকে দেখা যাচ্ছে অলসতা করেন যে বাচ্চাকে ভ্যাকসিনটা খাওয়াই দেন পানিতে। হ্যাঁ, কিন্তু আসলে ভ্যাকসিনটা করার নিয়ম হচ্ছে চোখে দেওয়া। হ্যাঁ, চোখে দিলে এটা কাজ করে অনেক বেশি এবং মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে না। আর পানিতে দিলে কেউ হয়তো খাচ্ছে, কেউ খাচ্ছে না, বা ভাবে কাজ করে না। হ্যাঁ, অনেকে বাচ্চা দেখা যায় খেতে পারে না বা কাছে যায় না। তো যদি আপনি পারফেক্টলি ভাবে ভ্যাকসিন করতে চান, তাহলে আপনাকে এই বা ওই চোখেই ভ্যাকসিনটা দিতে হবে। এই কমপক্ষে 2টা ভ্যাকসিন আপনাকে চোখে দিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা রানীক্ষেত, একটা গাম্বুরা। এই 2টা ভ্যাকসিন দেবেন চোখে। প্রথম 5 থেকে 6 দিন এর ভিতরে, 5 থেকে 6 দিনের ভিতরেই, এই 2 দিনের বা যে কোনো একদিনে আপনি রানীক্ষেত ভ্যাকসিনটা দেবেন। এরপরে দেখা গেছে 10 থেকে 11 দিন, 10 থেকে 11 দিনে যা একটা গাম্বুরা ভ্যাকসিন দেবেন। আর সেই ভ্যাকসিনগুলো, এই 2টা ভ্যাকসিনের চোখে ইউজ করবেন। আর এর মাঝখানে হয়তো দেখা গেছে যে প্রথম ভ্যাকসিনটার পর ভ্যাকসিন বা খাওয়ানোরও কিছু নিয়ম আছে। যেমন ভ্যাকসিন খাওয়ার পরে বাচ্চাগুলো, বাচ্চাই হোক আর বড় মুরগিই হোক, যেই হোক, হ্যাঁ, ভ্যাকসিন কিন্তু শরীরকে দুর্বল করে দেয়। এই ভ্যাকসিন খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রথমে আপনি এই গ্লুকোজ জাতীয় বা এই লাইসোভিট আছে, এই ধরনের মেডিসিনগুলো ইউজ করবেন। এরপরে আরও এই যে প্রোমেক্স আছে, প্রোমেক্স একটা বা মেডিসিন, এটাও ভ্যাকসিনের আগে পরে খাওয়ানো যায়। বা এই ভ্যাকসিন খাওয়ানোর আগে নিয়ম হলো আপনি ভ্যাকসিন খাওয়ানোর আগে প্রোমেক্স, লাইসোভিট এই ধরনের মেডিসিনটা আগে পরে খাওয়াই নেবেন। হয়তো বা দেখা গেছে যে আপনি দিনের বেলা এটা খাওয়াইলেন, রাইতে যা আপনি ভ্যাকসিনটা খাওয়ালেন। এরপরে যারা ভ্যাকসিনের পরে আবার আপনি ভ্যাকসিন খাওয়ানোর পরে হয়তো দেখা গেছে ভ্যাকসিন খাওয়ানো শেষ 2-1 ঘন্টা পরে আপনি আবার লাইসোভিট খাওয়াইতে পারেন বা প্রোমেক্স খাওয়াইতে পারেন। এই ধরনের
মেডিসিনগুলো ইউজ করলে হবে কি, এর যে ভ্যাকসিন জনিত যে দুর্বলতা এটা আবার কেটে যাবে। কারণ ভ্যাকসিন খাওয়ানোর পরে যে মুরগিটা দুর্বল হবে এটা আপনার জন্য ক্ষতিকর নয়। এইখানে আবার ভয় পাওয়ার কিছু নাই যে আমার মুরগি আমি ভ্যাকসিন খাওয়ালাম তাহলে দুর্বল হয়ে গেল, তাহলে কি আমার মুরগির ক্ষতি হলো না। আপনার দুর্বল হবে এটাই স্বাভাবিক। তাহলে বুঝতে হবে যে হ্যাঁ মুরগিটাতে মেডিসিনটা কাজ করছে যেটা দুর্বল হয়েছে। আবার এই দুর্বলতাটা কেটে দেওয়ার জন্য এই ধরনের মেডিসিনগুলো ইউজ করতে হবে। এরপরে আপনি এই পরবর্তী ভ্যাকসিনটা আসার আগেই আপনি এদের একটা আমাশার একটা হালকা ডোজ আপনি করতে পারেন। এছাড়া ওর সাথে ঠান্ডার ডোজটা করতে পারেন, যেমন এই যে হালকা বা ঠান্ডার ডোজ। আবার বড় মুরগির যে ওষুধগুলো ইউজ করা হয় এগুলো না, যেমন ইন্ড্রোসিন একটা ওষুধ আছে, এই ইন্ড্রোসিন জাতীয় এটা হালকা ধরনের মেডিসিন দেয়। ইন্ড্রোফ্লক্সাসিন যার উপাদান, এর মেন উপাদানটা হচ্ছে ইন্ড্রোফ্লক্সাসিন। ইন্ড্রোসিন না অন্য যে কোনো কোম্পানির ইন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের কোনো ওষুধ হলে হবে। এবার এই ওষুধটা আপনি খাওয়াইতে পারেন। যে খাওয়ানোর পরে কি ছোটো বাচ্চার বা হালকা পাতলা ঠান্ডা থাকলে ঠান্ডা থেকে বেঁচে যাবে। তারপরে আপনি 11 দিনের দিকে আবার আপনি একটা ভ্যাকসিন খাওয়ালেন, গাম্বুরা ভ্যাকসিন। এরপরে আপনি কি করবেন, আবার 14 থেকে 15 দিনের দিকে হ্যাঁ ওখানে আপনি একটা ভ্যাকসিন খাওয়াইতে পারেন। বা ওখানে কি করবেন, ওখানে গাম্বুরাই খাওয়াবেন। মানে প্রথমে একটা রানীকে, তারপর 2টা গাম্বুরা, তারপরে আবার একটা রানীকে। তাই এটা কেউ আবার দেখা গেছে 20 দিনের দিকেও করে, বা পরে আর একটা 30 দিনের দিকে করে, 20 দিনের দিকে একটা গাম্বুরা ভ্যাকসিন করলেন। এটাও হয়, আপনি 20 দিনেও করতে পারেন, 10 থেকে 11 দিনে একটা করলেন, তারপরে আবার 18 থেকে 20 দিনের ভিতরে একটা ভ্যাকসিন আপনি করবেন। তারপরে 30 থেকে 35 দিনের ভিতরে আর একটা ভ্যাকসিন করবেন, রানীক্ষেত ভ্যাকসিন। এটাই যথেষ্ট যদি আপনার মুরগিটা 75 দিনে বাজারজাতকরণ করতে চান তাহলে। আর যদি আপনি ধরেন প্যারেন্টস করলেন, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 18 থেকে 20টা ভ্যাকসিন আপনাকে করতে হবে। আমি ওই সাইড নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি না। সাধারণত প্রফেশনালিভাবে যে মুরগিটা আপনি লালন পালন করবেন, হয়তো 75 দিনে 80 দিনের দিকে যে মুরগিটা আপনি বিক্রি করে দেবেন, বাজারজাত করবেন, সেই মুরগি নিয়ে আমি কথা বলছি। তো সব কিছুই একদিনে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, এবং এটা দেখা যাবে যে আপনার এই লেকচারটা আপনার শুনতেও হয়তো অত ধৈর্য থাকবে না, বা মাথায় ধারণ করতে পারবেন না। যার জন্য পার্ট বাই পার্ট আলোচনা করলে আপনারও এটা আয়ত্ত করতে সুবিধা হবে। এই জন্য আমি বলছি যে এই 4টে ভ্যাকসিনই যথেষ্ট। যেহেতু আপনি 75 দিনের আগে, হ্যাঁ 75 দিনের পরে আপনি মুরগিটা বাজারজাত করছেন, যার কারণে এখানে বলে এত বেশি খরচ করাটা বলে ঠিক না। কারণ আপনি যখন একটা ব্যবসায় নামছেন তখন কিন্তু এখানে একটা লাভ লসের বিষয় আছে, এবং এখানে একটা রিস্কের বিষয় আছে যে এটাতে আপনি আপনার জীবনযাপন করবেন, এই জন্যই তো ব্যবসা। তো এখানে এমন অতিরিক্ত কোনো খরচ করা যাবে না। আর মুরগি সাধারণত যেটা বলছেন যে মুরগি আপনি সাধারণত ধরা হয় যে ব্রয়লার মুরগি ঘনত্ব কীরকম হবে, একটা ঘরে আপনি কতগুলো মুরগি আপনি দিতে পারবেন, এটাও একটা বিষয়। আপনি দেখে গেছে আপনার ঘর হলো 30,000, আপনি মানে 2,000 5,000 মনে করতেছেন যে করে এখান থেকে আমি অনেক লাভ করব, কিন্তু আসলে এই বিজনেসগুলো এইরকম না। এই বিজনেসগুলো অনেক জেনে বুঝে করতে হয়, এগুলো অনেক সেন্সিটিভ বিজনেস। কারণ আপনাকে দেখতে হবে, আমরা সাধারণত যেটা দেখি যে ব্রয়লার মুরগির ঘনত্ব হবে প্রতি বর্গ ফুটে একটা, প্রতি বর্গ ফুট জায়গার জন্য আপনি একটা ব্রয়লারের বাচ্চা দিবেন। আর সোনালি হলে সেখানে প্রতি বর্গ ফুটে 1.5টা হিসাব করতে হবে। এখন আপনার জায়গা ধরেন 1000 বর্গ ফিট, সেখানে আপনি বাচ্চা দিতে পারবেন কত, 1500 বাচ্চা। যেহেতু 1 বর্গ ফুটে আপনার বাচ্চা দিতে পারবেন না আপনি 1.5টা, কিন্তু এখানে বলে আপনি পারতপক্ষে আরো কমে নেন। সর্বোচ্চ আপনি শীতকালে যান,
আপনি প্রতি বর্গ ফুটে 1.5টা বাচ্চার হিসাব করবেন, হিসাব করে আপনি বাচ্চা উঠাইতে পারেন যদি বা শীত থাকে প্রচুর সেই ক্ষেত্রে। আর গরমের দিনে আপনি বলে এর চাইতে অনেক কমে দেবেন, যেখানে হয়তো 1500 ক্যাপাসিটি সেখানে আপনি দেবেন 1200, 1000 থেকে 1200ই দেন। হ্যাঁ, যেটা ব্রয়লার। আর ব্রয়লারও কিন্তু আসলে প্রতি বর্গ ফুটে একটা দেওয়া আসলে ঠিক হয় না, অনেক ঘন হয়ে যায়। আর সাধারণত মানুষ প্রায় চিন্তা করে কি, একটা বা যখন খামার ঘর তৈরি করে বা ওই জায়গাটা থাকে জীবাণুমুক্ত, নতুন ঘর, প্রথম শেডটা আপনি উঠাইছেন, উঠানোর পরে দেখা গেছে যে ভালো একটা বা রেজাল্ট পাওয়া গেছে বা ওজন ভালো হয়েছে, মুরগি সুস্থ আছে, ওষুধ খরচ কম হয়েছে, আপনি খুব উৎসাহিত হয়েছেন, হয় মনে করছেন যে এই 1000 তো হইল, এখানে বলে বুঝি আরও 500 দিলে তাও হওয়া সম্ভব। এই ভুলটা করলেন, হ্যাঁ, পড়ে গেলেন রিক্সের ভিতরে। তো এই ভুলটা কখনো করবেন না, লোভ করতে যাবেন না। ব্যবসায় আসছেন, লোভ না করে ব্যবসার নীতিতে ব্যবসা করে যাবেন, সফল হবে আশা রাখি। তো এইভাবে যখন আপনার 4টে ভ্যাকসিন যখন শেষ হয়ে যাবে আপনার 30 থেকে 35 দিনের ভিতরে, এরপর আপনি 35 থেকে 40 দিনের ভিতরে আপনি কি করবেন, এদেরকে একটা ক্রিমির ডোজ করবেন। ক্রিমির ডোজ আপনাকে করতেই হবে, হ্যাঁ, কারণ ক্রিমির ডোজ না করলে আপনি আশানুরূপ ওয়েটটা পাবেন না, গ্রোথও পাবেন না। কারণ এই বয়সের মধ্যে মুরগির বা পেটে প্রচুর কৃমি জমে যায়। আর কৃমি কি করে এটা তো জানেন যে কোনো প্রাণীর ক্ষেত্রে, মানুষ হোক, কোনো বা গরু, ছাগল, হাঁস, মুরগি, যে কোনো প্রাণীর ক্ষেত্রে কৃমি অত্যন্ত ক্ষতিকর জিনিস। এরা শরীরের সমস্ত পুষ্টিগুলো এরাই খেয়ে নেয়। এরা কি আপনার ওই পেটের খাবার খাবে? এরা তো খাবার খাবে না। আপনার এই খাবারের যে পুষ্টিগুলো আপনার শরীরে ঢুকবে, হ্যাঁ, যেগুলো আপনার শরীরে শক্তি যোগাবে, গ্রোথ বাড়াবে, এইগুলাই বা এই কৃমিগুলো খেয়ে নেবে। বা এখানে আপনি করবেন কি, এই ক্রিমির ডোজ, ক্রিমির ডোজের বা বিভিন্ন বা ওষুধ আছে বিভিন্ন কোম্পানির, হ্যাঁ, যেমন অ্যাভিনেক্স আছে বা এই ধরনের বা ওষুধগুলা বা বিভিন্ন কোম্পানির ক্রিমির বা ওষুধ আছে। এই ওষুধগুলা ক্রিমির বা ওষুধগুলো নিয়ে এসে ক্রিমির ডোজ করবে। ক্রিমির ডোজ করার আগেও পরে বিশেষ করে ক্রিমির ডোজ করলেও কিন্তু মুরগি কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। ভ্যাকসিন খাওয়ানোর পরে যেরকম মুরগি দুর্বল হয়ে যায়, এই ক্রিমির ডোজ করার পরেও কিন্তু মুরগি অনেকটা দুর্বল হয়ে যায়। এই ক্রিমির ডোজ করার পরেও আপনি কোমেক্স বা লাইসোবিট বা এর সাথে আপনি এই যে করতে পারেন, যেমন এই ফ্রাসি 12, হ্যাঁ, ফ্রাসি 12টা বা যদিও গাম্বুরা রোগের জন্য কাজ করে ভালো, কিন্তু তারপরেও এই কিন্তু মুরগির শরীরকে অনেকটা উইকনেস থেকে ফিরে নিয়ে আসে, উইকনেস থেকে স্ট্রংনেসে ফিরে নিয়ে আসে। এই বা ওষুধগুলো আপনার ইউজ করবেন, করার পর দেখা গেল আপনার মুরগি এই যে ক্রিমির ডোজ জনিত যে দুর্বলতা, এখান থেকে আবার সে ফিরে আসলো, ফিরে এসে দেখা যাবে যে এরপরে আপনি কি করেন, ক্রিমির বা ডোজ করার পর, ক্রিমির ডোজটা করার বা আসলে নিয়ম হলো ক্রিমির ডোজটাও আপনি কিন্তু বেশি সময় লং টাইম দেবেন না, কারণ ক্রিমির ওষুধগুলো হচ্ছে তিক্ত জাতীয়, অনেক তিক্ত। এগুলা এই ওষুধগুলো যখন মুখে যায় তখন যে কোনো প্রাণীর রুচি নষ্ট হয়ে যায়, এই মুরগিরও কিন্তু মুখে রুচি নষ্ট হয়ে যায়, এরা তখন খেতে চায় না। তখন আপনি কি করবেন, যে এই রুচি বাড়ানোর জন্য এদেরকে বিভিন্ন যে জাইম জাতীয়, জাইমটা কি আসলে, জাইমের কাজ কি, এখানে একটা বিষয় থাকে। যারা শিক্ষিত বা খামারি আছেন তারা হয়তো বুঝবেন, যারা হয়তো সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন তারা বুঝবেন, আর যারা অল্প বা শিক্ষিত তাদেরকেও আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। জাইমটা কি, জাইম জাতীয় জিনিসগুলো খাওয়ানো হয়। জাইমটা হচ্ছে ব্যাকটেরিয়া, এও এক ব্যাকটেরিয়া, কিন্তু এরা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। যেমন মানুষ দই খায় কেন, দই যদি কেউ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে তাহলে দই খাওয়া তো দূরের কথা, হ্যাঁ, জীবনে আর দই হাত দিয়ে চুবেও না, কারণ দইতে এত ব্যাকটেরিয়া থাকে, দইটাই হচ্ছে পুরোটাই ব্যাকটেরিয়া। কিন্তু দইয়ের ব্যাকটেরিয়াগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়, এগুলা কিছুটা উপকার করে, এরা মানুষের শরীরে হজম শক্তি বৃদ্ধি করে, এই কারণে দই মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। তো এইরকম এই জাইমটাও ব্যাকটেরিয়া, জাইম মানেই ব্যাকটেরিয়া, হ্যাঁ, এরা কি
উপকারী ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো আপনার শরীরে বা ওই মুরগির বা এই শরীরে খাবারগুলো হজম করতে সাহায্য করবে। খাবার হজম হওয়ার জন্য কি দরকার? শরীরে এনজাইমের প্রয়োজন। জাইম মানে কি? এনজাইম। এই ব্যাকটেরিয়ার প্রয়োজন প্লাস অ্যাসিডেরও প্রয়োজন। খাবারগুলো হজম করে এই শরীরে ব্যাকটেরিয়া এবং অ্যাসিড মিলা এই খাবারগুলো হজম করে। যেমন গল ব্লাডার থেকে পিত্তথলিতে থেকে যখন অ্যাসিড পড়ে খাবারের ভিতরে তখন এই খাবারগুলো গলে যায়। আর এর আগে যে প্রক্রিয়াকরণ করে এটা করা হচ্ছে এনজাইম, এই খাবারগুলোকে ওই পর্যায়ে নিয়ে যায়। তো এই যখন জাইম খাওয়াবেন তখন এদের কি এই হজম শক্তিটা বৃদ্ধি পায়, একটা জিনিস হলো। আর আপনার সাথে ওই যেমন এই যে ওষুধ আছে, এটা কি বিভিন্ন রুচির ওষুধ আছে বাজারে, এখন বিভিন্ন দোকানে পাওয়া যায়। ওষুধটার নাম এখন আমি ভুলেই গেছি প্রায়। হ্যাঁ, যাই হোক, তো এই যে ওষুধগুলো খাওয়াবেন রুচির জন্য, যে একটা কি মুখের এই যে তিক্ততা, এই রুচির ওষুধগুলো খাওয়ালে এগুলো কিন্তু অনেক সুস্বাদু। দেখবেন এই ওষুধগুলো ঢালার টাইমে মনে হবে যে যখন এটা আপনি ফিক্সিং করবেন বা মিক্সার করবেন তখন মনে হবে নিজেই একটু খেয়ে। হ্যাঁ, এত সুস্বাদু, মানে কফির মতো, কফি টাইপের ওষুধগুলো। তো এটা যখন খাওয়াবেন তখন দেখা যাবে যে এর মুখের ওই তিক্তটা কেটে গেল। আর কেটে যাওয়ার কারণে ওর খাইতে ভালো লাগবে, খাবে। তারপরে যখন আপনি জাইম খাবেন তখন যে পেটে ঢুকলো এটা দ্রুত হজম করবে। এতেই এভাবেই গ্রোথ হবে মুরগির। আর সাধারণত দেখা গেছে যে এই যে মনে করেন যে এই এর পাশাপাশি আসলে মুরগির খাবারগুলোতে বিভিন্ন কোম্পানি যে উপাদানগুলো দিয়ে খাবারগুলো তৈরি করে, এই খাবারগুলোই যদি ঠিক মতো খাওয়ানো হয় আর আপনার যদি খামারঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আসলে এই গ্রোথের জন্য বাড়তি কোনো আরও ওষুধের প্রয়োজন হয় না। যদিও বিভিন্ন কোম্পানি, হ্যাঁ, এখন হয়তো দেখা যাচ্ছে যে কোম্পানির লোকজন যারা আছেন, হ্যাঁ, তারা হয়তো মাইন্ড করবেন, কিন্তু আসলে আমি তা বলছি না যে এই ওষুধগুলো যে প্রয়োজনই নাই তা নয়, প্রয়োজনও আছে। হ্যাঁ, কিন্তু একটা খামারি যদি যত্নশীল হয় তাহলে দেখা গেছে যে এই ওষুধগুলো ছাড়াও, হ্যাঁ, এই মুরগি গ্রোথ আনা সম্ভব। যেমন অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটার কাজ কি? এই অ্যামাইনো অ্যাসিডটা, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডটাও অস্বীকার করার কিন্তু আসলে কোনো যুক্তি নেই। যারা হয়তো এই ওষুধ কোম্পানির মার্কেটিংয়ে আছেন বা এই বিষয়ে যেমন কেমিস্ট্রি সম্পর্কে জানেন, আমি তাদের সাথে চ্যালেঞ্জ করতে যাচ্ছি না। হ্যাঁ, চ্যালেঞ্জ করতে যাওয়াটা আসলে ওই যে হাট বাজারের হকারের মতো হয়। হ্যাঁ, তা আমিও ভাই আসলে আমি একজন শিক্ষিত মানুষ, যার কারণে আপনাদেরও সম্মান করি, হ্যাঁ, আপনাদেরকেও শ্রদ্ধা করি। আমি বলছি না যে এই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই, অবশ্যই আছে। যেমন অ্যামাইনো অ্যাসিডের কাজটা হচ্ছে মাংসের কোষ বৃদ্ধি করা। কোষ বৃদ্ধি হওয়া মানে সেই প্রাণীটা মোটা হবে। কোষ বৃদ্ধি হলে তো তার শরীরে মাংস বৃদ্ধি পাবে, মাংস বৃদ্ধি পেলে সে তার ওজন বাড়বে। কিন্তু আসলে দেখা গেছে যে যদি একজন খামারি সচেতন খামারি হয়, আমি খামারি ভাইদেরকে বলছি যে যদি আপনি সচেতন খামারি হন তাহলে আপনাকে সবসময় খামার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লিটারটা আপনি করেন, পরিষ্কার করেন, বা কোথাও যেন সাথে ভাব না থাকে, তাহলে মুরগি আপনার এমনিতেই ভালো থাকবে। এবং যে উপাদানগুলো মুরগির ফিডে দেওয়া থাকে, এই ফিডের উপাদানগুলো একটা মুরগির গ্রোথের জন্য যথেষ্ট। এখানে আপনার ভয় পাওয়ার কিছু না। আর এই ব্যবসাটা, মুরগির ব্যবসাটা সাধারণত দেখা গেছে যে অনেক টাইমে বাজারের প্রতি লক্ষ্য রেখে, হ্যাঁ, যদিও এর কোনো গ্যারান্টি পাওয়া যায় না। অনেক পুরাতন ডিলার যারা আছেন তারাও জানেন যে এই মুরগির বাজারের কোনো গ্যারান্টি থাকে না। তারপরে গ্যারান্টি যে থাকে না, তারপরে একটা থিওরি থাকে। এই থিওরির উপরে মানুষ চিন্তা ভাবনা করেই কিন্তু আগায় এবং এভাবেই মানুষ কাজ করে। তো এগুলো দেখে শুনে, যেমন একটা সিজন ব্যাপার আছে। যেমন এই বছরে কি হয়েছে, মুরগির ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমিও যে হয়নি তা নয়। আকাশে চাঁদ উঠলে কারো বাড়িতে আলো পড়া বাদ থাকে না, যার কারণে আমাকে যে আলো দেয় নাই, হ্যাঁ, তা নয়, আমাকেও এই আলো দিয়েছে। তো যেটা বলতেছিলাম যে এবার মুরগির খামারিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কিন্তু এখনো অনেকেই কিন্তু এই ক্ষতি থেকে উঠেও আসছে।
হ্যাঁ, সেটা হচ্ছে যারা এই দুঃসময়ের ভিতরে ভয় ভীতি বাদ দিয়ে হ্যাঁ ব্যবসা ধরে রাখছেন, তেনারা কিন্তু এই ব্যবসার ক্ষতি থেকে অনেকটাই ফিরে আসছে। সেটা হচ্ছে এবার গেছে শীতের সিজনে সারা দেশে আসছিল একটা কি রোগে মুরগিগুলা রাখা যায় না। রোগ আর কি, ঠান্ডা, হ্যাঁ, কারণ রানীক্ষেত গাম্বুরা অনেক কিছুই বলতেছে, আসলে যাই হোক মুরগি ধরে রাখা যাচ্ছে না। বাজারে মুরগির হিড়িক পড়ে গেছে আবার সুস্থ মুরগির কারণে, আর কিছুই না। মুরগি কিন্তু ওই পরিমাণে আছে, কিন্তু দেখা গেছে যে একজনের 50 দিনের মুরগি সেও বিক্রি করতেছে, আর একজনের 75 দিনের মুরগি সেও বিক্রি করতেছে, আর একজনের প্যারেন্ট সেও বিক্রি করে দিচ্ছে। এই কারণে মুরগি বাজারে পর্যাপ্ত হয়ে যাওয়ার কারণে বলে মুরগিটার দাম কমে গেছে, যা অনেকে এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার আসলো কি করোনা ভাইরাসের কারণে লকডাউন, গাড়ি চলে না। দেখা গেছে একদিন গাড়ি চলছে তো মুরগির বাজার বেড়ে গেছে, গাড়ি চলে নাই তো মুরগির বাজার থেমে গেছে। কিন্তু তারপরেও কিন্তু বসে নাই। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী কিন্তু থমকে দাঁড়ে নেয়। পৃথিবী ঘুরতেইছে, সূর্য উঠতেছে ডুবতেছে, মানুষের জীবনযাত্রা চলতেছে যেভাবেই চলুক। এই লকডাউনের পরেও কিন্তু মানুষ কোনো কিছু থেকে ফিরে নেয়। হয়তো মানুষ একটু চমকে গেছে, হয়তো মানুষ থমকে গেছে, যাওয়ার পরে আবার পথ চলতেছে, আবার দাঁড়াইতেছে, আবার চলতেছে, কিন্তু সব কিছুই কিন্তু চলতেছে। তো এই ব্যবসাও বলে যারা এই ব্যবসায় আছেন, আমি তাদেরকে বলবো, খামারি ভাইদেরকে বলবো, হতাশ হওয়ার কিছু নাই। ব্যবসায় লাভ লস থাকে, হ্যাঁ। ব্যবসাতে আবার ব্যবসায় লোক সারা বিশ্বে দেখেন, চাকরিজীবী লোক কিন্তু বড় লোক না, ব্যবসায়ী লোকেরাই বড় লোক। অনেক খামারি আছেন দেখা গেছে 20 বছর ধরে এই ব্যবসা করে যাচ্ছেন। আবার কেউ দেখা গেছে 2-1টা শেড নামানোর পরে ধরা খেয়ে গেছেন, ছেড়ে ভেঙে বাড়ি চলে গেছেন। ভেঙে বাড়ি নিয়ে গেলে তো আর আপনি এই ব্যবসার প্রতি তো আর কুড়াতে পারবেন না। এখান থেকেই উঠতে হবে, যেখানে আপনি পড়বেন সেখান থেকেই উঠবেন। এটাই হচ্ছে চিরাচরিত একটা নীতি। এই নীতির উপর অটল থেকেই মানুষ জীবনে উন্নতির চরম শিখরে বুঝতে পারছে। এ নসিব নয়, যারা এই নীতিকে বলবৎ রাখতে পারে না তারাই ঝরে গেছে। যে কোনো ব্যবসা, আমি এই ব্যবসার কথা বলছি না, যে কোনো ব্যবসা। তো সেটা হচ্ছে যে এক সৈনিক দেখা গেছে যে যুদ্ধে পরাজিত হয়ে গুহায় যাবে লুকাইছে, লুকানোর পরে দেখছে যে এক মাকড়সা এসে তার সামনে জাল বুনছে বারবার, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। 7বার ব্যর্থ হয়, 8বারের পরে যায় সে জাল বুনাতে সক্ষম হয়েছে। ওখান থেকে ওই সৈনিক একটা শিক্ষা পাইছে। শিক্ষা পায় সে আবার ওই গুহা থেকে বের হয়ে এসে সৈন্য সামন্ত জোগাড় করে যুদ্ধে নামছে, সেখানে সে জয়লাভ করছে। তো এইগুলা জীবন যাপন মানুষের একটা যুদ্ধক্ষেত্র, এখানে মানুষের উত্থান পতন হতেই পারে, জয় পরাজয় হতেই পারে। তো এই নয় যে এই যে মুরগির খামার, এই খামার 2000 বছর আগে, আজকে নয়, 2000 বছর আগে ইতালিতে এই ব্যবসা সর্বপ্রথম শুরু হয়। আর বাংলাদেশে এই ব্যবসা আসছে কতদিন হলো? খুব হলে 20 বছর, 30 বছর, না হয় 50 বছর, এর বেশি নয়। তো 50 বছর আগে তো আমি তো মনে করি যে এই ব্যবসা এই দেশে দেখা যায় না। এই 20 থেকে 25 বা 30 বছর বা আগে হয়তো হাঁটি হাঁটি পা করে এদেশে এই ব্যবসাটা ঢুকছে। এখন হয়তো এদেশের বিভিন্ন এলাকায় এই ব্যবসাটা ছড়ে গেছে এবং মানুষ এতে উৎসাহিত হয়েছে এবং মানুষের প্রয়োজনও বাড়ছে। কারণ 20 বছর আগের মানুষের জনসংখ্যা এবং তাদের রুচি, মানুষের সভ্যতা, খাওয়া দাওয়া, চলন ফেরন, আর এখনকার চলন ফেরন সভ্যতা কিন্তু এক নয়। মানুষ এখন অনেক এগিয়ে আসছে, মানুষের খাবার দাবারের পরিবর্তন হয়েছে, চলাফেরার পরিবর্তন হয়েছে, পোশাক পরিচ্ছদের পরিবর্তন হয়েছে, যার কারণে এগুলা বলে এখন প্রয়োজন হয়েছে মানুষের। তারপরে দেখা গেছে যে গৃহপালিত পশু যেমন গরু, এই গরুর লালন পালনটা কিন্তু আসলে দেখতে গেলে এখন যদিও পর্যাপ্ত গরু দেখা যায়, কিন্তু মানুষের তুলনায় কিন্তু আসলে ওই পরিমাণ নয়। কারণ দেখেন এখন এই গরু লালন পালন এখন মানুষ করে কি মাংসের জন্য। কয়টা গরু একজন মানুষ লালন পালন করে? 1টা 2টা, কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কেউ অত লালন পালন করতে পারে না। কিন্তু আগের দিনে দেখা গেছে একটা মানুষের যার 5 থেকে 10 বিঘা জমি আছে, তার এই হাল চাষের জন্য দেখা গেছে যে 5-7টা গরু এমনিতে পুষতে হয়েছে।
সেখানে একটা গরু দেখা গেছে যে বয়স হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, তখন নিয়ে যায় তারা বিক্রি করে দিয়েছে বা হাটে নিয়ে যায় জবাই করে মানুষ খাইছে, বিক্রি করছে, খাইছে, কিনে নিয়ে খাইছে। কিন্তু এখন কি করে, এখন একটা গরু শুধু এখন দেখা যাচ্ছে যে বলতে গেলে যে মানুষের সাথে এখন গরুই শুধু, গরুর আর কিছু করতে হয় না, আর লাঙ্গলও টানতে হয় না, গাড়িও টানতে হয় না, বসে বসে খেয়ে দেয় একটা গরু 1 থেকে 1.5 বছরে মোটামুটি একটা বাজারজাতকরণের উপযোগী হয়ে যায়। তো এই যে মানে মাংসের অপর্যাপ্ততা, এটা পূরণ করার জন্য যে এই খামারের প্রচলনটা বাড়ছে, খামারের প্রসার বৃদ্ধি হয়েছে এবং মানুষে এই মাংসের প্রয়োজনটা মেটানোর জন্য এখানে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে। এদিকে মানুষের কর্মেরও প্রয়োজন হয়েছে, এখন জনসংখ্যা বৃদ্ধি পাইছে, মানুষের কর্ম কমে গেছে। তারপরেও দেখেন যে বাংলাদেশের মানুষ এখন হয়তো এই করোনার জন্য কারণে যদিও একটু মানুষ থমকে লেগেছে, তারপরেও আজ থেকে 20 বছর 30 বছর আগের জীবনযাত্রা যারা দেখছেন তারা অনায়াসে স্বীকার করবেন যে মানুষের আসলেই উন্নতি হয়েছে, মানুষ এখন সভ্যতার টানে মানুষ অনেক আগে আসছে। তো এই প্রসঙ্গটা আসলে আনার বিষয়টা হয়েছে যে আপনাদেরকে এই খামারি ব্যবসাটা বোঝানোর জন্য, যে এখন যে অবস্থা আছে, অনেকে হয়তো হতাশ হয়ে গেছেন যে এই ব্যবসা করে বুঝি টিকে থাকা যাবে না। আসলে তা নয়, এই ব্যবসাতেও টিকে থাকা সম্ভব। যেটা বলতেছিলাম যে প্রায় কিন্তু আমি শেষ করে আছি যে আপনি আসলেন 40 দিন পর্যন্ত কি করতে কি ক্রিমের ডোজটা করলেন, ক্রিমের ডোজের পরে আপনি এখন কি করবেন, এখন এসে আপনাকে কি করতে হবে, মুরগিগুলো বড় হয়ে গেলে কিন্তু এখন এসে কিন্তু ঠান্ডা লাগে, মুরগিটাকে আপনি 50 থেকে 55 দিনের ভিতরে বা 55 দিনের ভিতরে এই সময় আপনি একটা ঠান্ডার ডোজ করেন। মুরগিগুলো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এদেরকে তখন আপনি কি করবেন যে একটু হাই কোয়ালিটির একটা ঠান্ডার ডোজ করে দেন। ঠান্ডার ডোজ করার পর দেখা যাবে যে 10-15 দিন মুরগিটা থাকবে। এই 10-15 দিনের ভিতরে আপনার মুরগি, আর আপনি দেখতে পাবেন যে সাধারণত আর একটা হিসাব আছে, আপনারা এই যে দেখা গেছে যে অনেকেই ব্যবসার নিয়মটা কি, ব্যবসা করবেন আপনাকে এটার ক্যালকুলেট জানতে হবে, এটার হিসাব নিকাশ জানতে হবে। আপনি মানে মুখস্থ জায়গা গেলে খাদ্য ঢাললেন, পানি ঢাললেন, ওষুধ ঢাললেন, এই দিয়ে যে আপনার মুরগি হলো তা না, আপনাকে বুঝতে হবে, জানতে হবে। কারণ আপনাকে চিন্তা করতে হবে যে 1 কেজি 1 বস্তা খাবারে 1 বস্তা খাবার খেয়ে আপনার মুরগির ওজন আসতে হবে 18 কেজি। হ্যাঁ, 18 কেজি ওজন আসতে হবে। সেই হিসেবে আপনি দেখবেন যে আপনার কত বস্তা খাবার খেলে, মাঝে মাঝে আপনার মুরগিটা ওয়েট করে দেখবেন যে আপনার মুরগির ওয়েটটা কেন। হ্যাঁ, এই মুরগির ওয়েটটা দেখতে হবে যে লাস্টে যা দেখা গেছে 1000 মুরগিতে আমরা সাধারণত হিসাব করি কি 50 বস্তা খাবার খাই, তাহলে 1000 বস্তা যদি 1000 মুরগি যদি 50 বস্তা খাবার খায়, তাহলে 50 বস্তা খাবারে আপনার 900 গ্রাম করে আপনার ওজন আসতে হবে, দেখতে পাচ্ছেন 900 গ্রাম করে একটা মুরগির ওজন আসতে হবে। তাহলে আপনার 50 বস্তা খাবারে আপনার 50 গুণ 18 আপনার 900 কেজি মুরগি হতে হবে। তাহলে 900 কেজি মুরগি যদি হয়, তাহলে আপনার 1000 মুরগি তাহলে কত গ্রাম করে হলো, 900 গ্রাম করেই কিন্তু হলো। তাহলে আপনি এটা পারফেক্ট ওজন পাইলেন। আর এতে বলে এই পরিমাণ ওজনটা আনতে পারলে তাহলে আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন। এই হিসাবটা কিন্তু অনেকেই জানেন না। হ্যাঁ, যে আমার মুরগি খাবার খেলো, তাহলে কয় কেজি খেলো আর কয় কেজি বাড়লো। আবার অনেকে দেখা গেছে যে 75 দিনের পরে যা কিন্তু মুরগিটা কিন্তু পরিমাণে খাবার খায় বেশি। হ্যাঁ, ওই সময়তে মুরগি কিন্তু ধরে রাখা কিন্তু রিস্ক হয়ে যায়। মুরগিটা খাবার খায় বেশি, 75 দিনের ভিতরে মুরগির যে গ্রোথটা আসে, হ্যাঁ, খাবার খেয়ে 75 দিনের পরেও কিন্তু গ্রোথ আসে, মুরগি কিন্তু বাড়তেই থাকে, কিন্তু আসলে তুলনামূলকভাবে একটু কম আসে। এই কারণে যে এই 75 দিন সাধারণত ওই 50 বস্তায় 1000 মুরগি 50 বস্তা খাবার খেলে দেখা গেছে যে তাহলে কত এই 2.5 কেজি করে খাবার খায় এক একটা।
যে এই খাবার খাওয়ার ভিতরে দেখা গেছে এর গ্রোথটা এসে যায় এবং এই সময় বাজারজাত করতে হয়। আর বাজারজাত করবেন কীভাবে? যদি সাধারণত আমি আরও বলবো যে যারা এই ব্যবসায় সফল হতে চান তারা আমি বলবো যে নগদ টাকায় ব্যবসা করেন, বাকিতে ব্যবসা করেন। আমি ডিলার ওয়াইজ যারা আছেন তারা হয়তো মনে করবেন যে আসলে তারাও চান না, আমি জানি ডিলার ভাইরাও চান যে নগদেই খামারিরা ব্যবসা করুক, তারাও কম টাকায় আসলে ব্যবসা কম লাভেই ব্যবসা করতে চান। কারণ এই বাকিতে ব্যবসা করতে আসে আসলে খামারিও যেরকম একটা ঝুঁকির ভিতরে পড়ে যায়, এর পাশাপাশি কিন্তু ডিলারও এরকম একটা ঝুঁকির ভিতরে পড়ে যায়। যখন দেখে গেছে যে আপনি নগদে যে টাকায় কিনবেন বাকিতে কিনতে গেলে তার সাথে মিনিমাম 100 টাকা বেশি দিয়ে আপনার পার বস্তায় খাবার কিনতে হয়। আপনি 50 বস্তা খাবার কিনলেন, 50 বস্তা খাবারে আপনার 100 টাকা করে হলে কত টাকা গেল? 5000 টাকা। এখানে আপনি বেশি দিলেন, 5000 টাকা বেশি চলে গেল, ওষুধেও আপনার ওইরকম যাবে। তো আপনি যখন নগদ টাকায় কিনতে পারবেন তখন আপনি 10 জায়গায় দেখে কিনতে পারবেন। আর যারা বড় খামারি আছেন বা তাদেরকে বলবো যে যাদের ক্যাশ ক্যাপিটাল আছে তারা অনায়াসে একটা ডিলারশিপ নিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারেন। তাতে দেখা যাবে যে আপনার আরও খরচটা কমে যাবে। তখন আপনি বিভিন্নভাবে যদি মুরগিতে কোনো রকম হয়তো বাজার মন্দা অথবা রোগের কারণে কোনোভাবে যদি একটু ক্ষতিগ্রস্ত হন সেখান থেকে কিন্তু অনেকটাই সাশ্রয় পাবেন। আর যখন আপনার বাকিতে ব্যবসা করবেন তখন আপনার সব কিছুর দাম বেশি ধরবে। আর ডিলার ভাই এটা বেশি ধরবে, এটাই স্বাভাবিক, কারণ ওনার বিজনেস উনি টাকাটা ফেলে রাখবেন দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস, তারপরে আপনার শেডের লস হলো, তখন কী করবেন? তখনও কিন্তু দেখা যাচ্ছে মাসের পর মাস টাকাটা পড়ে থাকছে, আর একটা শেড ওঠা পর্যন্ত আবার সেই শেডটাই আপনার লাভ হবে না লস হবে, এখানেও একটা ব্যাপার স্যাপার আছে। যার কারণে আমি বলবো যে আপনি অল্প করে করেন, কিন্তু অল্প থেকে আপনি আস্তে আস্তে স্বাবলম্বী হন, আপনি বড় হন। কিন্তু আপনি দেখে যে ডিলারে ইনভেস্ট করতেছে, আপনি বারবার দেখে লাভ হচ্ছে আর আপনি ঘর বাড়াইতেছেন, কিন্তু আপনার একসময় তহবিল নাই, আপনি একসময় একটা লাভ লস নিয়ে এই ব্যবসা একসময় যে আপনি খামারের দেখা গেছে লস হয়ে গেছে, তখন ডিলার আপনার সাথে ব্যবসা করতে যাচ্ছে না বা অনীহা প্রকাশ করতেছে বা টাকার জন্য চাপ দিতেছে, তখন আপনি দেখা গেছে ওই সাইডটা সামলাতে পারতেছেন, ব্যবসা ঠিক রাখবেন কীভাবে, এই একটা ঝুঁকি থাকে। আর আপনি যখন নগদে করবেন এমনিতে দেখা যাবে যে শেডটাই আপনার কথাটা 1000 মুরগিতে আপনি হয়তো দেখা যাবে 20,000 টাকা লাভ করবেন, সেখানে আপনার এমনিতে দেখা যাবে 30,000 টাকা লাভ, আপনার অনেক লাভের পরিমাণটা বেড়ে গেল। আপনার ওখান থেকে আস্তে আস্তে করে আপনি বড় হন, আপনি হঠাৎ করে বড় হতে যায় না। তো অনেক কথাই বললাম বন্ধুরা, আজ না হয় একটু রাখি, আগামীতে আবার এই বিষয় নিয়ে আবার কথা বলবো, দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।